আজ আমরা কথা বলবো চিকিৎসা বিজ্ঞানের সাম্প্রতিক একটা দারুণ খবর নিয়ে। হ্যাঁ, ২০২৫ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার। ঠিক, এবছর পুরস্কার পেয়েছেন ৩ জন বিজ্ঞানী, আমেরিকার ম্যারি ব্রুনকো আর ফ্রেড র্যামসডেল এবং জাপানের শিমন সাকাগুচি। আর তাদের কাজটা হলো পেরিফেরাল ইমিউন টলারেন্স আবিষ্কার। মানে নামটা শুনলেই বোঝা যাচ্ছে বেশ গভীর একটা বিষয়। একদম। তো আমাদের কাছে এই সংক্রান্ত কিছু প্রাথমিক তথ্য আছে। আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই আবিষ্কারের একটু গভীরে যেতে, মানে এর গুরুত্বটা ঠিক কোথায়, কেন এটা এত জরুরি, এসব নিয়ে কথা বলতে। অবশ্যই। দেখুন, চিকিৎসা বিজ্ঞানের নোবেল মানেই তো যুগান্তকারী কিছু, এমন আবিষ্কার যা আমাদের শরীর, স্বাস্থ্য, রোগ এসব নিয়ে ধারণাই পাল্টে দেয়। আর এবারের বিষয় এই পেরিফেরাল ইমিউন টলারেন্স, এটা সরাসরি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার একদম মূলে চলে যাচ্ছে। শরীরের নিজস্ব ডিফেন্স সিস্টেম, তাই তো? হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, কিভাবে আমাদের ইমিউন সিস্টেম বাইরের জীবাণু চেনে সেটা তো আমরা জানি, কিন্তু তার চেয়েও রহস্যময় হলো কিভাবে এটা নিজের শরীরের কোষকে ভুল করে আক্রমণ করে না। আচ্ছা, এই ব্যাপারটাতেই ফোকাস করেছেন এই বিজ্ঞানীরা। হ্যাঁ, মূলত এখানে কিভাবে শরীর নিজের প্রতি এক ধরনের সহনশীলতা বা টলারেন্স বজায় রাখে। আচ্ছা, প্রথমেই একটা বিষয় খেয়াল করার মতো, ৩ জন বিজয়ী, মেরি ব্রুনকো, ফ্রেড র্যামসডেল, শিমন সাকাগুচি। আজকাল কি এটা বেশ কমন, মানে বড় আবিষ্কারগুলো এরকম টিমের হাত ধরে আসা? একদম ঠিক প্রশ্ন। আধুনিক বিজ্ঞানে, বিশেষ করে বায়োমেডিক্যাল সায়েন্সের মতো জটিল ফিল্ডে এটাই এখন ট্রেন্ড বলতে পারেন। বড় কাজগুলো প্রায়শই একা করা সম্ভব হয় না। একাধিক গবেষক, বিভিন্ন ল্যাব, তাদের সম্মিলিত জ্ঞান আর প্রচেষ্টা মিলে একটা বড় ব্রেকথ্রু আসে। তো ব্রুনকো, র্যামসডেল, সাকাগুচি, এই ৩ জনের একসঙ্গে পাওয়াটা হয়তো এটাই দেখাচ্ছে যে তারা হয়তো আলাদা আলাদা দিক থেকে কাজ করে একটা জায়গায় এসেছেন। হতে পারে হয়তো তাদের প্রত্যেকের কিছু স্বতন্ত্র কিন্তু পরিপূরক অবদান আছে, মানে সবাই মিলে এই পেরিফেরাল ইমিউন টলারেন্সের ছবিটাকে সম্পূর্ণ করেছেন। নোবেল কমিটি প্রায়শই এরকম সমন্বিত কাজকেই স্বীকৃতি দেয়। বেশ, তাহলে এবার একটু মূল বিষয়ে আসি। এই যে পেরিফেরাল ইমিউন টলারেন্স শব্দটা একটু খটমটে লাগছে, সহজ করে বললে এই ব্যাপারটা কি? আচ্ছা, সহজ করে ভাবা যাক, আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা, এর কাজ কি? বাইরের শত্রু যেমন ভাইরাস বা ব্যাকটেরিয়া, তাদের চিনে আক্রমণ করা। রাইট। কিন্তু ধরুন, যদি এই সিস্টেম ভুল করে, যদি নিজের শরীরের সুস্থ কোষকেই শত্রু ভাবতে শুরু করে, তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার। ঠিক। আর এটাই হয় অটোইমিউন ডিজিজে। যেমন ধরুন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা টাইপ 1 ডায়াবেটিস। শরীর নিজেই নিজের বিরুদ্ধে লড়তে শুরু করে। ও আচ্ছা, তার মানে এই ভুলটা যাতে না হয় তার জন্য শরীরের নিজস্ব কোনো ব্যবস্থা আছে, একটা কন্ট্রোল সিস্টেম। একদম। এই কন্ট্রোল সিস্টেমটাই হলো ইমিউন টলারেন্স, মানে নিজের জিনিসের প্রতি সহনশীল থাকা। এর দুটো লেভেল আছে। দুটো লেভেল? হ্যাঁ, একটা হলো সেন্ট্রাল টলারেন্স। এটা একেবারে শুরুতে, মানে ভ্রূণ অবস্থায় বা ছোটবেলায় থাইমাস নামের একটা অঙ্গে তৈরি হয়। সেখানে যে সব ইমিউন সেল নিজের শরীরকে আক্রমণ করতে পারে তাদের শুরুতেই নষ্ট করে দেওয়া হয়। অনেকটা কোয়ালিটি কন্ট্রোলের মতো। হ্যাঁ, অনেকটা তাই। কিন্তু কিছু সেল এই কন্ট্রোল এড়িয়ে রক্তে চলে আসতে পারে, মানে যারা তখনও নিজের শরীরের জন্য বিপজ্জনক। আচ্ছা, তাহলে পেরিফেরাল টলারেন্সটা কি এদের জন্য? ঠিক ধরেছেন। এই যে সেন্ট্রাল কন্ট্রোল ফাঁকি দিয়ে যারা বেরিয়ে এলো, তাদের সামলানোর জন্য শরীরের বাকি অংশে, মানে পেরিফেরিতে যে ব্যবস্থা, সেটাই পেরিফেরাল ইমিউন টলারেন্স। তার মানে এটা সেকেন্ড লাইন অফ ডিফেন্স, নিজের শরীরকে বাঁচানোর জন্য বলতে পারেন। ব্রুনকো, র্যামসডেল আর সাকাগুচির কাজটা মূলত এই সেকেন্ড লাইন অফ ডিফেন্সটাকে সামনে এনেছে। তারা দেখিয়েছেন এই বিপজ্জনক সেলগুলোকে শরীর কিভাবে ম্যানেজ করে, হয় নিষ্ক্রিয় করে দেয়, নয়তো দমন করে রাখে। ইন্টারেস্টিং। এটা কিভাবে করে শরীর, মানে এর পেছনের কৌশলগুলো কি? এর পেছনে কয়েকটা জটিল মেকানিজম আছে। একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হল রেগুলেটরি টি সেলস, সংক্ষেপে টি র্যাগস। শিমেন সাকাগুচির কাজের সঙ্গে এটা বিশেষভাবে জড়িত। টি রেগস এরা কারা? এরাও ইমিউন সিস্টেমেরই অংশ, কিন্তু এদের কাজ হলো অন্য ইমিউন সেল যারা খুব আগ্রাসী হয়ে উঠতে পারে তাদের থামানো বা কন্ট্রোল করা। অনেকটা ইমিউন সিস্টেমের পুলিশ ফোর্সের মতো। বাহ, মানে শরীরের ভেতরে নজরদারির ব্যবস্থা।
ঠিক, এরা নিশ্চিত করে যাতে কেউ নিয়ম ভেঙে নিজের শরীরের ক্ষতি না করে বসে। দারুণ তো। এই টিরেক্স ছাড়া আর কি উপায় আছে পেরিফেরাল টলারেন্সের? আরও আছে, যেমন এনার্জি, মানে সেলগুলো বেঁচে থাকে কিন্তু কোনো কাজ করতে পারে না, সাড়া দেয় না, একেবারে নিষ্ক্রিয় হয়ে যায়। আচ্ছা। আরেকটা হলো ডিলিশন বা অ্যাপোপ্টোসিস, মানে এই বিপজ্জনক সেলগুলোকে নির্দিষ্ট সিগন্যালে মেরে ফেলা হয়। তার মানে বেশ কয়েকটা লেয়ারে কাজটা হয়। হ্যাঁ, ব্রুনকো আর র্যামসডেলের কাজ সম্ভবত এই বিভিন্ন মেকানিজমের আণবিক দিকগুলো, মানে কিভাবে এই কন্ট্রোলগুলো হয় সেগুলো বুঝতে সাহায্য করেছে। যদিও কে ঠিক কোনটা করেছেন সেটা আমাদের কাছে থাকা তথ্যে অত বিস্তারিত নেই। কিন্তু বোঝা যাচ্ছে যে 3 জনের কাজ মিলে এই পুরো সিস্টেমটা আমাদের কাছে পরিষ্কার হয়েছে। একদম, একটা সামগ্রিক চিত্র পাওয়া গেছে। তাহলে এই আবিষ্কারের গুরুত্বটা কোথায়? মানে নোবেল কমিটি কেন এটাকে এত বড় স্বীকৃতি দিল? এর গুরুত্ব কিন্তু বিশাল। প্রথমত অটো ইমিউন রোগের কথা ভাবুন। হ্যাঁ, যা বললেন, শরীর নিজেই নিজেকে আক্রমণ করে। তো যদি আমরা বুঝি যে কেন আর কিভাবে এই পেরিফেরাল টলারেন্স সিস্টেমটা ফেল করে, তাহলেই তো রুমাটয়েড আর্থ্রাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস, লুপাস, টাইপ 1 ডায়াবেটিস এই রোগগুলোর চিকিৎসার নতুন পথ খুলবে। কিভাবে? হয়তো আমরা কি কোষের সংখ্যা বা কাজ বাড়িয়ে দিয়ে অটোইমিউন অ্যাট্যাকটা থামাতে পারবো, বা অন্য কোনো মেকানিজমকে ঠিক করতে পারবো। আচ্ছা, এটা তো গেল অটোইমিউন রোগের কথা। ক্যান্সারের ক্ষেত্রেও কি এর কোনো ভূমিকা আছে? আপনি শুরুতেই বলছিলেন। হ্যাঁ, ক্যান্সারের বিষয়টা আবার একটু অন্যরকম, মজার। ক্যান্সার কোষগুলো তো আসলে শরীরেরই কোষ, কিন্তু পরিবর্তিত। ঠিক। অনেক সময় এই ক্যান্সার কোষগুলো চালাকি করে। তারা এই পেরিফেরাল টলারেন্স সিস্টেমটাকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করে। মানে কিভাবে? তারা এমন সিগন্যাল পাঠায় বা এমন পরিবেশ তৈরি করে যাতে ইমিউন সিস্টেম তাদের চিনতে পারে না, বা চিনলেও নিজের লোক ভেবে আক্রমণ করে না। তার মানে ক্যান্সার শরীরকে ধোঁকা দেয়? অনেকটা তাই। বিশেষ করে তারা ওই টি-রেগ কোষগুলোকে নিজেদের চারপাশে ডেকে আনে। এই টি-রেগস তখন ক্যান্সার বিরোধী যে ইমিউন সেলগুলো আছে তাদের কাজ করতে বাধা দেয়, একটা সুরক্ষা বলয় তৈরি করে ফেলে। ওহ, তার মানে অটোইমিউন ডিজিজে টলারেন্স নষ্ট হয়ে যাওয়াটা সমস্যা, আর ক্যান্সারে টলারেন্স থাকাটাই সমস্যা। ব্যাপারটা উল্টো। একেবারে ঠিক ধরেছেন। আর এখানে এই আবিষ্কারের দ্বিতীয় বড় গুরুত্ব, ক্যান্সার ইমিউনোথেরাপি নামে যে চিকিৎসা এখন খুব আলোচিত। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। ইমিউন সিস্টেমকে দিয়ে ক্যান্সারকে মারানো। রাইট। তো সেই ইমিউনোথেরাপির একটা বড় চ্যালেঞ্জ হল ক্যান্সারের তৈরি করা এই টলারেন্সকে ভাঙা। এই নোবেলজয়ী কাজটি আমাদের বুঝতে সাহায্য করেছে যে কিভাবে এই টলারেন্স ভাঙা যেতে পারে। যেমন ধরুন, টি-রেগ কোষের কার্যকারিতা কমিয়ে দেওয়া বা তাদের নিষ্ক্রিয় করে দেওয়া, যাতে ইমিউন সিস্টেম ক্যান্সারকে চিনতে ও মারতে পারে। এই ধরনের কিছু থেরাপি কিন্তু অলরেডি ব্যবহার হচ্ছে। বাহ! তার মানে একই জ্ঞান কিন্তু দুটো ভিন্ন রোগের চিকিৎসায় কাজে লাগছে। একদিকে টলারেন্স বাড়াতে, আরেকদিকে কমাতে। হ্যাঁ, বিষয়টা ঠিক তাই। এটা নির্ভর করছে আমরা কিসের চিকিৎসা করতে চাই। আরেকটা বড় ক্ষেত্র হল অঙ্গ প্রতিস্থাপন বা অর্গান ট্রান্সপ্লান্টেশন। সেখানে কি ভূমিকা? দেখুন, যখন কারোর কিডনি বা লিভার প্রতিস্থাপন করা হয় তখন শরীর সেটাকে বাইরের জিনিস মনে করে রিজেক্ট করতে চায়। হ্যাঁ, রিজেকশন একটা বড় সমস্যা। তো রোগীদের আজীবন ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস নিতে হয়, যা পুরো ইমিউন সিস্টেমকে দাবিয়ে রাখে, আর তার অনেক সাইড এফেক্টসও আছে। কিন্তু যদি আমরা শুধু ওই প্রতিস্থাপিত অঙ্গটার প্রতি নির্দিষ্টভাবে পেরিফেরাল টলারেন্স তৈরি করতে পারি, মানে শরীর শুধু ওই অঙ্গটাকে আপনা মেনে নেবে, বাকি ইমিউন সিস্টেম ঠিকঠাক কাজ করবে, তাহলে ব্যাপারটা দারুণ হবে না? অবশ্যই। তার মানে আর ওই কড়া ওষুধগুলো লাগবে না। হয়তো পুরোপুরি লাগবে না, বা অনেক কম লাগবে। এটা ওই গবেষণার একটা বড় সম্ভাবনার দিক। সত্যিই অবিশ্বাস্য। একটা বেসিক সায়েন্সের আবিষ্কার, শরীরের একটা মৌলিক প্রক্রিয়া বোঝা, আর তার থেকে এতগুলো দিকে চিকিৎসার সম্ভাবনা খুলে যাওয়া। মেরি ব্রুনকো, ফ্রেড র্যামসডেল আর শিবন সাকাগুচির কাজ তো শুধু একটা রহস্য সমাধান করেনি, অনেক নতুন দরজা খুলে দিয়েছে। নিঃসন্দেহে তাদের এই কাজ ইমিউনোলজির টেক্সটবুক বদলে দেবে। আগামী কয়েক দশকে আমরা এর ভিত্তিতে আরও অনেক নতুন থেরাপি দেখতে পাব। এটাই প্রমাণ করে যে বিজ্ঞানের মৌলিক প্রশ্নগুলোর উত্তর খোঁজা কতটা জরুরি। আচ্ছা, এই যে বিজ্ঞানীরা ব্রুনকো, র্যামসডেল, সাকাগুচি, তাদের এই আবিষ্কারের পথটা তো নিশ্চয়ই সহজ ছিল না। একেবারেই না। বিজ্ঞানের বড় আবিষ্কার তো একদিনে হয় না। এর পেছনে থাকে বছরের পর বছর ধরে লেগে থাকা
অসংখ্য পরীক্ষা, ব্যর্থতা, আবার নতুন করে শুরু করা। ধৈর্য আর নিষ্ঠা। একদম। পেরিফেরাল টলারেন্সের ধারণাটা পরিষ্কার হতে, এর মেকানিজমগুলো বুঝতে কয়েক দশক লেগেছে। এরা সেই দীর্ঘ পথের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকজন গবেষক। এদের কাজ আবার অন্যদের কাজের উপর দাঁড়িয়ে আছে, আবার এদের কাজ ভবিষ্যতের জন্য পথ তৈরি করে দিচ্ছে। আচ্ছা, এখন এই আবিষ্কারের পর হোয়াটস নেক্সট, মানে গবেষকরা এখন কোন দিকে নজর দেবেন? অনেকগুলো দিক আছে। প্রথমত, এই টলারেন্সের আরও সূক্ষ্ম ব্যাপারগুলো বোঝা, যেমন শরীরের বিভিন্ন অঙ্গে এটা কিভাবে একটু ভিন্নভাবে কাজ করে। দ্বিতীয়ত, আরও টার্গেটেড থেরাপি ডেভেলপ করা। টার্গেটেড থেরাপি মানে ধরুন অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে শুধু যে সেলগুলো সমস্যা করছে তাদের বিরুদ্ধেই টলারেন্স বাড়ানো, বা ক্যান্সারের ক্ষেত্রে শুধু ক্যান্সার সেলের বিরুদ্ধে টলারেন্স কমানো, পুরো ইমিউন সিস্টেমকে এলোমেলো না করে। আরও নিখুঁত আর নিরাপদ চিকিৎসার দিকে যাওয়া। ঠিক তাই, কারণ ইমিউন সিস্টেম খুব সেন্সিটিভ একটা ব্যাপার। একে নিয়ে নাড়াচাড়া করতে গেলে অপ্রত্যাশিত সমস্যাও হতে পারে। তাই নিরাপত্তা একটা বড় চ্যালেঞ্জ। এই নোবেলজয়ী কাজটি সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য আমাদের হাতে নতুন টুলস তুলে দিয়েছে। তাহলে সব মিলিয়ে যদি বলি, 2025 সালের চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কারটা এমন একটা আবিষ্কারকে সম্মান জানালো যা আমাদের শরীরের আত্মরক্ষা আর আত্মনিয়ন্ত্রণের একটা মৌলিক রহস্য উন্মোচন করেছে। হ্যাঁ, এবং একই সাথে অটোইমিউন ডিজিজ আর ক্যান্সারের মতো জটিল রোগের বিরুদ্ধে লড়াইয়ে নতুন আশার আলো দেখিয়েছে। মেরি ব্রুনকো, ফ্রেড র্যামসডেল আর সিমন সাকাগুচি, তাদের এই কাজ সত্যিই যুগান্তকারী। একদম। এটা দারুণ একটা উদাহরণ যে কিভাবে ফান্ডামেন্টাল বায়োলজিক্যাল রিসার্চ সরাসরি মানুষের জীবনকে উন্নত করতে পারে। আজকের আলোচনা থেকে এটা পরিষ্কার যে পেরিফেরাল ইমিউন টলারেন্সের আবিষ্কার শুধু একটা বৈজ্ঞানিক মাইলফলক নয়, এটা মানব স্বাস্থ্যের জন্য একটা বিশাল সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। যদিও এর সুফল পুরোপুরি পেতে হয়তো আরও সময় লাগবে। কিন্তু পথটা খুলে গেছে। আর এই ধরনের আবিষ্কার আমাদের মনে করিয়ে দেয় যে বিজ্ঞান থেমে নেই। মানুষের কৌতূহল, পরিশ্রম আর মেধা প্রতিনিয়ত আমাদের জ্ঞানকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ব্রুনকো, র্যামসডেল আর সাকাগুচির এই অর্জন নিঃসন্দেহে পরের প্রজন্মের বিজ্ঞানীদের অনুপ্রাণিত করবে। আর এখানেই একটা প্রশ্ন মনে আসে, জানেন, আমরা দেখলাম কিভাবে একটা মৌলিক গবেষণা থেকে চিকিৎসার দারুণ সম্ভাবনা তৈরি হলো। কিন্তু এই জ্ঞানকে ল্যাব থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পথটা, মানে অ্যাফোর্ডেবল আর অ্যাক্সেসিবল করার পথে বাধাগুলো কি কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর সেই বাধাগুলো পেরোতে বিজ্ঞানী, সরকার, ইন্ডাস্ট্রি সবার একসাথে কি ভূমিকা নেওয়া উচিত, এটা কিন্তু আমাদের সবাইকে ভাবতে হবে।